নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভুয়া ছাত্র রেজিস্ট্রেশনের অভিযোগ কালাইন হাই স্কুলে। নাম জিজ্ঞেস করে পেটানো হলো গরিব রিক্সা চালককে, প্রতিবাদে থানা ঘেরাও। অরুণোদয় প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে। ভোর রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শিলচর কনকপুরে, পুড়ে ছাই দুটি দোকান ঘর। এবার সংবাদ বিস্তারিত। শিক্ষা বিভাগের নির্দেশ উপেক্ষা করে ভুয়া ছাত্র রেজিস্ট্রেশনের মাধ্যমে অনিয়মের অভিযোগ উঠেছে কালাইন হাই স্কুলের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী ইউডাইস কোডবিহীন ও অনুমোদনহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কাগজে কলমে নবম ও দশম শ্রেণীতে এই বিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশন করানো হয়েছে। ডিএলআইইসি পরিচালিত দশম শ্রেণীর প্রি ফাইনাল পরীক্ষায় বড় অসঙ্গতি সামনে এসেছে। নথিতে যেখানে 250 জন পরীক্ষার্থীর নাম রয়েছে, সেখানে 2 জানুয়ারি অঙ্ক পরীক্ষায় উপস্থিত ছিল মাত্র 148 জন। বিদ্যালয়ে এত সংখ্যক পরীক্ষার্থীর জন্য পর্যাপ্ত সিট প্ল্যান ও পরিকাঠামোও ছিল না। ঘটনার সময় প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। শিক্ষা সচেতন মহলের মতে, অনুপস্থিত পরীক্ষার্থীরা আদতে ভুয়া এবং অন্যত্র পরীক্ষা দিচ্ছে, যা সম্পূর্ণ নীতিবিরুদ্ধ। এলাকাবাসী ও শিক্ষা সচেতন মহলের দাবি, এই দুর্নীতির সঙ্গে জড়িত প্রধান শিক্ষক ইমান উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের অনিয়মে জড়াতে সাহস না পায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। আপনার যে দেখুন, আমি তো এটা হইতে পারতাম। আচ্ছা, আপনার রেজিস্টার যেটা আছে রেজিস্টার তো নাই, ঠিক আছে। তো স্কুলের যে কতজন ছাত্র বা কতজন কিতা, এটা ডাটা আপনার কাছে আছে না প্রিন্সিপালের কাছে? আপনার কাছে কিছু নাই, মানে আপনি অফিসের কিতা ক্লার্ক, ঠিক আছে। আর স্কুলের নামটা কালাইন হাই স্কুল। ছাত্র আপনার কতজন আছে আপনার টেনে? 250। আজকে পরীক্ষায় কতজন আছেন? 140। বাকিরা কেন অ্যাবসেন্ট আছে? তো কোনোটা আয় না, কোনোটা বাদ দিলে এর লেগে টোটাল আপনার কতজন ছাত্র আছে? 250। মানে আজকে 148 পরীক্ষা দেয়। তো আপনার বাকিরা অ্যাবসেন্ট? আজকে অ্যাবসেন্ট। এখনো কতজন অ্যাবসেন্ট আনি আজকে? হয়, ঠিক আছে। লাগে বললেন 350 ছাত্র, যেটা এটা কিতা ও তো 250 আসলো। আচ্ছা শুনুন, আচ্ছা, এক্সাম চলা অবস্থায় প্রিন্সিপাল রুম তাই লক করিয়া শিলচার্জে গেছেন। শিলচার গেছেন নেই গেছেন? শিলচার গেছেন কোনো কাজে নেই, অফিসের কোনো কাজে নেই। তো এরকম এক্সাম চলা অবস্থায় প্রিন্সিপাল রুম বন্ধ করা ঠিক আছে নি? এরকম আরও যায়নি? আপনার অ্যাটেন্ডেন্স রেজিস্টারও নাই? এখন তো আমি কইতে পারি না। আমি না আপনার অ্যাটেন্ডেন্স রেজিস্টার নাই না? আছে না আপনার এমনি যেটা রেজিস্টার যেটা এটা নাই আছে। অনলাইন আজকে কেমন অ্যাটেন্ডেন্স হয়েছে জানা যাইব নি? হ্যাঁ, আজকে 140 অ্যাটেন্ডেন্স হয়েছে। ঠিক আছে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। রাজধানীর রামনগরে নিবেদিতা ক্লাব এলাকায় গতকাল রাতে এক রিক্সা চালককে বেধড়ক মারধর করে একদল যুবক। আক্রান্ত রিক্সা চালকের অভিযোগ, তিনি ওনার নাম বলার পরেই মুসলমান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শুনেই তাকে আঘাত করতে শুরু করে সেই যুবকরা। পরবর্তী সময় আক্রান্ত রিক্সা চালক পশ্চিম আগরতলা থানায় এসে মামলা করেন। আক্রান্ত রিক্সা চালকের নাম দিদার হোসেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। আমি নিয়ে এসেছি, আমি জানি পুলিশ স্টেশনে আমি কয়ে গেছি, নাম লেখাই গেছি, ঠিক আছে। নাম লেখাই আমি ডাক্তার কাছে নিয়ে গেছি। আমি খেলে আমার লোক আর কেউ পাচ্ছি না, আমি একলা হয়ে গেছি। একজন তো আগে ধন জানা, ওই সুস্থ লোকই তো একটা ধন জানা।
হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অরুণোদয় 3.0 প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। জানা যায়, প্রায় 3 মাস আগে দরিদ্র মানুষ যেন প্রকল্প থেকে বঞ্চিত না হন সেই দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল, কিন্তু তালিকা প্রকাশের পর দেখা গেছে প্রকৃত উপভোক্তরা বঞ্চিত আর সুবিধাবাদীরা প্রকল্পে সুবিধা পেয়েছেন। এই অনিয়মের প্রতিবাদে আগামী 6 জানুয়ারি দুপুর 12টা থেকে যুব কংগ্রেস আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। আর এই সম্পর্কে কি বললেন জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম বরভূয়া সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। আজকে আমাদের সংবাদ মেলের মেন কারণটি হলো, বিগত 3 মাস আগে আমরা অরুণোদয় প্রকল্প নিয়ে একটা আন্দোলন করেছিলাম। সাধারণ যারা মানুষ আছেন বা ইকোনমিক্যালি খারাপ ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তাদেরকে অরুণোদয় দেওয়া হোক, প্রকৃতভাবে সেন্সাস করা হোক, জিপি লেভেল সেন্সাস করা হোক। সরকার আমাদের এই দাবি মেনেছিল। জিসি মহোদয় এখানে রিপ্রেজেন্ট এসেছিলেন এবং আমাদেরকে 15 দিন টাইম দিয়েছিলেন, কিন্তু 15 দিনের ভিতরে কোনো সরা দেয়নি। বিগত 3 মাস থেকে দেখছি আমরা অরুণোদয় যারা ইনস্টলমেন্ট ঢুকেছে সবাই উন্নয়নশীল মানুষ এবং চাকরিজীবী মানুষের ফ্যামিলির মানুষ অরুণোদয় পেয়েছে। এটা একটা সিন্ডিকেটের আন্ডারে চলছে এবং যে সমষ্টিতে ওনাদের ভোট বেশি ওই সমষ্টিতে বেশি অরুণোদয় দেওয়া হচ্ছে। বাঙ্গিয়া বললে আরও বহুত কিছু বলার আছে, যার জন্য আমরা আবার যে গভর্নমেন্টের কাছে বিগত 3 মাস থেকে আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধও জানাচ্ছি, তারপরেও আমাদের সঙ্গে বসে জেলা যুব কংগ্রেসের সঙ্গে বসে কোনো সাধারণ ডিসকাস হয় নাই, যার জন্য আগামী 6 তারিখ আমরা একটা আমরণ অনশন করব। এই অনশন আমাদের কোনো লিমিটেড টাইম থাকবে না বা পিরিয়ড থাকবে না, যতদিন পর্যন্ত আমরা এই ছায়ায় বাঁচব এবং এই দেশের অক্সিজেন নেব ততদিন পর্যন্ত আমরা এই দাবি নিয়ে এখানে প্রোটেস্ট করব। যদি আমরা মারা যাই তাহলে আমরা জানি না, যতদিন পর্যন্ত জিন্দা থাকবো আমাদের দাবি যদি মানা হয় না আমরা এখানে প্রোটেস্ট করব। সেই প্রোটেস্ট নিয়ে আমাদের একটি সাধারণ সভা হয়েছে এবং আগামী 6 তারিখ 12টা থেকে সেই প্রোটেস্ট আমাদের আরম্ভ হবে। আমাদের সঙ্গে ছিলেন যুব কংগ্রেসের সমষ্টি সভাপতি এবং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, রীতা ধর এবং রাজশঙ্কর শাহ সবাই ছিলেন। তারা ওনাদেরকে ভোট দেখাবে, কাকে সম্বোধন করছেন আপনি বুঝে গেছেন বা সাধারণ সজাগ জনতা ভালোভাবে বুঝছে। যারা ওনাদেরকে সম্বোধন করবে এবং ওনাদের ভোট ব্যাংক বনবে তাদেরকে, যেমন যাদের সঙ্গে ওনাদের ভালো বার্তালাপ আছে, ভালো কথা আছে, ভালো সুসম্পর্ক আছে, ওনাদের ফ্যামিলিতে যদি চাকরিও থাকে কোনো অসুবিধা নাই, ওনারা অনুরোধে পাচ্ছে, সেটার আমাদের কাছে বিভিন্ন প্রমাণ আছে। শিলচর কনকপুর এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় 2টি দোকান। অগ্নিকাণ্ড ঘটনা দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়। ঘটনাস্থলে দমকল বাহিনীর কয়েকটি ইঞ্জিন উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ফলে দোকানের ভেতরে থাকা জরুরি নথি সহ দোকানের সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। উধারবন্দের দুধপাতিল দুর্গানগর 8ম 9ম খণ্ডের আলীগ্রামের 70 বছরের জীর্ণ সড়ক সঞ্জয় আদিত্য সিং এর ব্যক্তিগত উদ্যোগে প্রায় 3 কিলোমিটার নতুন রাস্তা হিসেবে নির্মিত। শনিবার সন্ধ্যায় গ্রামবাসীদের নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন সঞ্জয় আদিত্য সিং। অনুষ্ঠানে সকলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া ও জেলা সভাপতি রূপম সাহার কাছে সঞ্জয়কে বিজেপি টিকিট দেওয়ার জোরালো দাবি জানান। সঞ্জয় আদিত্য সিং বলেন, উধারবন্দের সন্তান হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বেকারত্ব নিরসনে কাজ করে যাব। উপস্থিত ছিলেন আলী হোসেন, পাখির আলী, সেবুল হোসেন সহ গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা। নতুন রাস্তার যোগাযোগ ব্যবস্থাকে নতুন গতি দেবে বলে সকলে বিশ্বাস প্রকাশ করেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নমস্কার, আজকে আমরা দুর্গানগর প্রথম খণ্ডের মধ্যে একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ের মধ্যে আমরা সঞ্জয় আদিত্য সিং তাই আয়া মিটিংটা করছেন এখানে। আর আমরা এই মিটিংটার আগেও আমরা দাদা এই রাস্তাটার মধ্যে কাজ করিয়া দিছেন, আমরা দেখে অনেক ভালো লাগছে। আর আমরা দলের মধ্যে যেমন কি জো করি আমরা বিজেপি থেকে আমরা টিকিটটা পাইতাম এই দাদার লাগি সঞ্জয় আদিত্যনাথ সিংহের লাগি আমরা এই টিকিটটা চাইতাম, টিকিটটা দাবি করি সবে মিলে কি থাকো সঞ্জয় আদিত্য সিং জিন্দাবাদ।
আমি নাম নিতাম না, বাট ওইটাই পলিটিক্স। আমি একজন এমএলএ বা জি দেখছি আমি এখান থেকে, তারা পলিটিকে আইয়া ডেভেলপ করাটা তার আর স্বাভাবিক, মানে নিজের ডেভেলপ। আর আমি এখানে আসছি, আমি কাজ করিয়া কোম্পানি ডেভেলপ করিয়া আজি 4,000-5,000 মানুষ আমরা এখানে কাজ করে, কোম্পানি কাজ করে, এখন ডেভেলপমেন্ট আমরা করতেছি। তো ওই জনটা মাইন্ডসেটটা, যে ডেভেলপিং মাইন্ডসেট যোনটা আমার আছে, যে আমি নিজের মানে ক্ষমতায় কাজ করতে পাই, জুন টাইমে যখন যে গভর্নমেন্ট সাপোর্টটা আমি আনতে পারি এজ এ এমএলএ, এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কনস্টিটুয়েন্সি। তো আমার কাছে যোনটা আমার নেক্সট টাইম আছে, আমার লাইফে যে নেক্সট 30 বছর 40 বছর যে আমার এখানে আছে, ওইটাত আমি ডেফিনেটলি এই উদাহরণ কনস্টিটুয়েন্সি কিছু ভালো কাজ করতে পারা যায়। আর এখানে যে প্রজন্ম, যেটা ফিউচার, ওই ফিউচার যে ছেলেরা আছে, মেয়েরা আছে, যার ফিউচারটা আমরার উপরে ডিপেন্ড করে, ওইটা আমরা ভালো করে সেভ করতে পারি। আনএমপ্লয়মেন্ট ইস্যুস আছে এখানে, পানির বহুত ইস্যুস আছে এখানে, ইন্ডাস্ট্রি আছে। তো যত পার্সোনাল লেভেলে যত কাজ করতাম, বাট একটা সময় গিয়া একটা ভালো গভর্নেন্স লাগে। দেখি এই রাস্তাটা কি স্যাংশন হয়েছিল না, হয়েছে, বহুতবার হয়েছে, কেউ জানে না, কাগজে হয়েছে, করতে পারি না। সো একটা গভর্নমেন্ট আসলো, কংগ্রেস গভর্নমেন্ট, ওটা আপনি করতে লাগে না। বাট এখন তো ডেভেলপিং গভর্নমেন্ট, অত ভালো চিফ মিনিস্টার, যদি ভালো করে আমরা রিপ্রেজেন্ট করি যে আমার ডেভেলপমেন্টটা করতে লাগে, 100% হইব, কোনো চান্স নাই যে হইতো না। ওই রকম একটা ভালো রিপ্রেজেন্টেশন আমিও একটা এজ এ উদাহরণের ভোটার, আমিও চাইতাম যে আমি একজন ভালো মানুষের ভোট দিই, এটা স্ট্রং লিডারশিপে ভোট দিই। আমি তো গতবার দিছি, তার আগরবার আমি ভোট দিছি, বারে আমি আইয়া ভোট আমি দিতেছি। তো আমার তো চাই না একটা ভালো মানুষ, কিন্তু আমি তো অন্য জায়গায় যাই ভোট দিতে পারতাম না, আমি শিলচরে ভোট দিই না, আমি গুয়াহাটির ভোট দিই না, আমি ভোট দিতে এখানে আসি। সো আমি কারে ভোট দিব এবার? আরও একটা জিনিস দেখেন, আপনারা পলিটিক্যাল ম্যাচিউরিটি লাগে, আপনারা কি লাগে এটা একটা ক্যারেক্টার, একটা ভালো লিডার হইতে? এডুকেশন লাগে, আমি অত এডুকেশন করছি। সেকেন্ড, ভেরি ইম্পর্টেন্ট, আপনার সঙ্গে সাপোর্ট লাগে, ভগবানের এটা আছে যে আমার সাপোর্ট আছে। থার্ড, আপনার লোকালিটি জানতে লাগবেন ভালো করিয়া, 100%। জন্ম থাকি এখানে, আমি যত লোকালিটি দেখছি, কত ডেভেলপমেন্ট দেখছি, যে হসপিটালের কন্ডিশন দেখছি, ওইগুলা তো আমার সব মানে ছোটো থেকেই আমার মনে আছে। একটা ভালো পলিটিক্যাল লিডার কিন্তু পিওর পলিটিক্যাল মাইন্ডসেট, যত মানে নিজের জিনিস না চিন্তা করিয়া আইনের চিন্তা করতে পারি। তো ওইগুলা সব কোয়ালিটি যখন একসঙ্গে থাকে, তখন আমি কইতে পারি ইয়েস, আই ক্যান রিপ্রেজেন্ট। বরাক ব্রাহ্মণ পরিষদ শনিবার শিলচরের শ্রী শ্রী গোপাল জিউ আখড়া প্রাঙ্গণে তাদের বার্ষিক স্মারক ব্রহ্মবাণীর ৫ম সংস্করণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। এই প্রকাশনার মাধ্যমে সংগঠনটি বৌদ্ধিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে 1 বছরের ধারাবাহিক কর্মকাণ্ডের সারাংশ তুলে ধরল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ উপস্থিত হন। তিনি আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে বলেন, ঐতিহাসিকভাবে সমাজ গঠনে ব্রাহ্মণদের অগ্রণী ভূমিকা থাকলেও বর্তমান অবস্থান সন্তোষজনক নয়। সমাজের পরিচয় গভীর সংকটে রয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং পুনর্গঠন ও ঐক্যবদ্ধতার জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেন। পুরকায়স্থ আরও বলেন, আজকের সামাজিক বাস্তবতা 1 শতাব্দী আগের থেকে সম্পূর্ণ ভিন্ন। জনজীবনে জ্ঞানের প্রভাব কমে যাওয়া এবং রাজনীতি ও জ্ঞানের মধ্যে দূরত্ব বাড়ার বিষয়টি তিনি তুলে ধরেন। পূর্বের জনপ্রতিনিধিরা গভীর শিক্ষিত ও জ্ঞানসম্পন্ন ছিলেন, কিন্তু আজ তা কমে গেছে। তিনি আত্মসমালোচনার আহ্বান জানান এবং বৃহত্তর সমাজের কল্যাণে জ্ঞানের দায়িত্বশীল প্রয়োগকে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন। ব্রাহ্মণ সমাজকে পরিচয় রক্ষা করে আবার দিশা দেখানোর আহ্বানও তিনি জানান। আসামের মুখ্যমন্ত্রীর উদ্যোগে সনাতন ধর্মের ভিত্তি মজবুত করার প্রচেষ্টার প্রসঙ্গ তুলে তিনি পরিষদের জন্য 1.5 কাঠা সরকারি জমি দিয়ে স্থায়ী কার্যালয় স্থাপনের সহায়তার আশ্বাস দেন। উপযুক্ত জমি চিহ্নিত করার জন্য আয়োজকদের অনুরোধ জানান। তাদের মতে ব্রহ্মবাণীর সংলাপ ও ভাবনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যা সাংস্কৃতিক ও একাডেমিক বন্ধনকে দৃঢ় করে।
পরিষদের সভাপতি অতনু ভট্টাচার্য জানান, এবারের সংস্করণে বরাক উপত্যকার সামাজিক, সাংস্কৃতিক ও বৈদ্যুতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যক্তিত্বের চিন্তাশীল লেখা ও গবেষণামূলক অবদান স্থান পেয়েছে। সম্পাদক ডক্টর দেবযানী ভট্টাচার্য বলেন, বিভিন্ন উৎস থেকে সংগ্রহিত প্রবন্ধের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দেওয়াই লক্ষ্য। অনুষ্ঠানে তিনি একটি রবীন্দ্রসঙ্গীতও পরিবেশন করেন। পরিষদের সাধারণ সম্পাদক কঙ্কন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক দীপক ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক স্বপন চৌধুরী, মৃদুল ভট্টাচার্য, উপদেষ্টা রাহুল ভট্টাচার্য সহ সভাপতি স্বপন চক্রবর্তী, বিভাস রঞ্জন ভট্টাচার্য এবং লেখিকা অমৃতা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তারা এই প্রকাশনাকে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সম্পৃক্ততার ক্ষেত্রে পরিষদের দীর্ঘমেয়াদী অঙ্গীকারের ধারাবাহিকতা বলে উল্লেখ করেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের এই সংগঠন 1427 সালে গঠিত হয়েছে এবং 1428 সালে প্রথম ব্রহ্মবাণী উন্মোচনে যার হাত ধরে হয়েছিল প্রাক্তন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকাইস্ত মহাশয়, এবং আজ পঞ্চম ব্রহ্মবাণী উন্মোচন হয়েছে উনারই সুপুত্র কনাম পুরকাইস্তর হাত ধরে। এবং উনি বলেছিলেন এখানে বসে যে আমাদের নিজস্ব কোনো জায়গা আছে কিনা। আমি বললাম না, আমরা শুধু 6 বছর হতে চলেছে, আমাদের নিজস্ব কোনো জায়গা নেই। উনি বলেছেন যে জায়গা যদি আমরা দেখে দিতে পারি তাহলে উনি জায়গা ক্রয় সহ বিল্ডিং তৈরি করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। অর্থময় শব্দের জগৎ যদি সৃষ্টি না হতো, আজকে সমস্ত পৃথিবী অন্ধকার হবে। কাজে আমরা পত্র পত্রিকার মাধ্যমে শব্দের জগতের যে বার্তা সেগুলি যখন আমরা দিয়ে যাই, তখন ধীরে ধীরে একটা ধারা, একটা অগ্রগতি, একটা ঐতিহ্য গড়ে ওঠে। বিভিন্ন ব্রহ্মবাণী, ব্রহ্মবাণী শব্দের অর্থ কি? ব্রহ্মবাণী, ব্রহ্মার সৃষ্টি, সৃষ্টির মধ্যে বেদকে বলা হয়েছে ব্রহ্মণ নিঃশ্বসিতং বেদ। বেদ যেটা আমাদের, আমরা তো বৈদিক ভাব, সনাতন ভাব বলি, বেদটা হচ্ছে ব্রহ্মার নিঃশ্বাস। নিঃশ্বাস মানে স্বাভাবিক ক্রিয়া, বেদের এই ক্রিয়াটা এসেছে। আর বেদ সম্বন্ধে বলতে গিয়ে আমরা যদি বলি, সেটা হচ্ছে যে জিনিসটাকে আমাদের লৌকিক প্রমাণের দ্বারা অনুভব করা যায় না, সেই যে একটা তত্ত্ব, সেই তত্ত্বটা হচ্ছে বেদ। প্রত্যক্ষেন অনুমিতা বা যস্তুপায়ন করি এমন কিন্তু তখন বেদের কথা। বেদের তত্ত্ব হচ্ছে এটাই, যেটা আমাদের যে বুদ্ধি যেটা আছে, সঠিক মনে যে চিন্তাটা, সেটা সেটাকে স্পর্শ করতে পারে না, অনুমান স্পর্শ করতে পারে না, প্রত্যক্ষ দিতে পারে না। তার উপরে একটা তত্ত্ব, সৃষ্টির পূর্বের তত্ত্ব, যেটাকে বেদ বলতে আমাদের অষ্টাদশ মহাবিদ্যা তখন বলা। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভুয়া ছাত্র রেজিস্ট্রেশনের অভিযোগ কালাইন হাই স্কুলে। নাম জিজ্ঞেস করে পেটানো হলো গরিব রিক্সা চালককে, প্রতিবাদে থানা ঘেরাও। অরুণোদয় প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে। ভোর রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শিলচর কনকপুরে, পুড়ে ছাই 2টি দোকান ঘর। এসএসসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকের নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।